আমরা ওই দিন পার ইউনিট সুবিধাটা দেখাইছিলাম, মানে তার সুবিধাটা কি। আমরা দেখাইছিলাম কোনো জায়গায় যদি একটা লাইনে যদি অনেকগুলো ট্রান্সফরমার কানেক্টেড থাকে, তাহলে যে কোনো একটা জায়গায় যদি আমরা পার ইউনিট ইম্পিডেন্স এবং বেস গুলো জানতে পারি, তাহলে বাই ডিফল্ট আমরা অন্য জায়গার পার ইউনিট ইম্পিডেন্স এবং এবং অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে রিঅ্যাকট্যান্স অথবা রেজিস্ট্যান্স ওইগুলো আমরা জানতে পারবো। আজকে আমরা একটা নতুন একটা এই যে সুবিধাগুলো এখানে দেওয়া দেওয়া আছে, বইও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দেখতে পারেন আর কি। আচ্ছা, এখন আমরা এখন একটু আরো প্র্যাকটিক্যাল জিনিসপাতির দিকে আমরা চলে যাবো। এখন আমরা দেখবো আসলে ট্রান্সমিশন লাইন মডেল, একটা রিয়েল লাইফ ট্রান্সমিশন লাইন কিভাবে হচ্ছে মডেল করে। আচ্ছা, যে কোনো একটা ট্রান্সমিশন যখন আমরা মডেল করি, তখন আমরা আসলে এই জিনিসটাকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে আমাদের ইনপুট সাইডের ভোল্টেজ এবং কারেন্ট, এবং আউটপুট সাইডের ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করি নরমালি। সাথে হচ্ছে অন্য প্যারামিটার গুলো থাকে, আমরা দেখবো এটা। আমরা এখানে একটা জিনিসই এখানে দেখেন, এই ভিএস যেটা আছে, এটা কিন্তু ইনপুট সাইডের অথবা সোর্সের যে ভোল্টেজ। ভিআর হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, এবং আইআর রিসিভিং এন্ডের কারেন্ট। একইভাবে হচ্ছে এই সোর্স কারেন্টও একইভাবে আমরা হচ্ছে ভিআর এবং আইআর এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটু পরে আমরা বের করা শিখবো এ বি সি ডি এগুলো কি, এগুলোর ভ্যালুটা কি। এমনি এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে একটু দেখেন। আমরা যদি একটু ইরেজ করি এটা, এটার ইউনিটটা ভোল্টেজ না, এটার ইউনিট ভোল্টেজ। সো দেখেন, এই লেফট হ্যান্ড সাইডের ইউনিট হচ্ছে ভোল্টেজ, এবং সো রাইট হ্যান্ড সাইডের ভোল্টেজ অবভিয়াসলি ভোল্টেজে হতে হবে। এখন দেখেন, এই যে এ যেটা আছে, এই যে কোয়ান্টিটি এ, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা আমরা পরে বের করা শিখবো। এটার ইউনিটটা কি তাহলে? এটার ইউনিটটা অবশ্যই কোনো ইউনিট অ্যাম্পিয়ার। থাকবে না, এটা কোনো ইউনিট থাকবে না, কারণ হচ্ছে এখানে এদিকে তো ভোল্টেজ আছে, সো এর কোনো ইউনিট থাকবে না। বি এর ইউনিট কি হতে পারে? বি, স্যার রেজিস্ট্যান্স টাইপের কিছু। হ্যাঁ অবশ্যই এটা রেজিস্ট্যান্স টাইপের, কারণ আমাদের এগুলো কিন্তু ম্যাথ করার জন্য লাগবে। আমরা একটা ম্যাথ যখন করব তখন কিন্তু আমরা আহ, যখন ক্যালকুলেশন করব তখন এ বি সি ডি যদি আমাদের এই যে অ্যাপ্লাই করতে হয়, তখন আমাদের আসলে এই জিনিসগুলো একটু জানতে হবে, কারণ তখন আমরা এই যে মিস্টেক গুলো অ্যাভয়েড করতে পারবো। একইভাবে আমরা যদি কারেন্টের ভ্যালু বের করতে চাই, এখানে যদি কারেন্টের ভ্যালু বের করতে চাই, তাহলে সি এর ভ্যালু কি হতে হবে? সিমেন্স। সরি, হ্যাঁ ওহমের উল্টা আর কি, না? জি স্যার, আচ্ছা, এখন ডি এর ভ্যালু, ডি কিন্তু কোনো কিছু এটা নাই, ইউনিটলেস। ইউনিটলেস। তো আমরা যখন আসলে এই এই যে ট্রান্সমিশন লাইন মডেলটা, আমরা কিন্তু শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং লং ট্রান্সমিশন লাইন, এই তিনটা ক্ষেত্রে আমরা ইউজ করব। সো আমরা যখন এই জিনিসগুলো আমরা বের করব, তখন আমাদের অবশ্যই এগুলোর ইউনিটের দিকে নজর রাখতে হবে, ইউনিটের দিকে আমাদের নজর রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা আমরা এখন ক্লাসিফিকেশন করব। এই ট্রান্সমিশন লাইন যেগুলো আছে ওগুলোকে আমরা ক্লাসিফিকেশন করব।
একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আরেকটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এবং আরেকটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। নর্মালি এগুলো ক্লাসিফিকেশন করা হয় দুইটা ফ্যাক্টরের উপর বেস করে। একটা হচ্ছে তার লেন্থ কতটুকু, এটা লেন্থ কতটুকু এই লাইনের, আরেকটা হচ্ছে তার ভোল্টেজের ভোল্টেজের রেঞ্জটা কত। এটার উপর বেস করে আমাদের এই দুইটা লাইন এই ক্লাসিফিকেশন গুলো করা হয়। সো একটু দেখেন, নর্মালি আমরা যদি শর্ট ট্রান্সমিশন লাইন বলি, এটা অবশ্যই 80 কিলোমিটারের নিচে হয়, এবং এটার ভোল্টেজ লেভেল এই যে 3 ধরনের লাইন আছে, এটার ভোল্টেজ লেভেল সবচেয়ে কম হয়। আচ্ছা, এক্ষেত্রে একটু দেখেন, নর্মাল অবস্থায় আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেহেতু ভোল্টেজের এটা একটু লিখে রাখেন, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেহেতু ভোল্টেজের পরিমাণ অনেক কম, সে কারণে আমরা এক্ষেত্রে শান্ট ক্যাপাসিটেন্স যেটা থাকে ওটা ইউজ করি না। কারণ যেহেতু শান্ট ক্যাপাসিটেন্স লাইনের মধ্যে তখনই আসে যখন আসলে লাইনের যে দুইটা যদি লাইন হয়, দুইটা পাশাপাশি লাইন হয়, দুইটা পাশাপাশি যখন লাইন থাকে, তখন এই পাশাপাশি লাইনের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ক্রিয়েট হতে পারে, অথবা কোনো একটা লাইন এবং গ্রাউন্ডের মধ্যে ক্যাপাসিটেন্স ক্রিয়েট হতে পারে। এটা ইফেক্টিভ অথবা অনেক বেশি ইম্পর্টেন্স থাকবে যদি লাইনটা অনেক হাই ভোল্টেজের হয়। লো ভোল্টেজের ক্ষেত্রে এই ক্যাপাসিটেন্সটা আমরা নেগলেক্ট করতে পারি। বোঝা গেছে? এখন যদি আমাদের জিজ্ঞেস করে শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা কিন্তু ক্যাপাসিটর অথবা ক্যাপাসিটেন্স কেন ইগনোর করি, তাহলে কোয়েশ্চনটা কি হবে, আনসারটা কি হবে? তাহলে আনসারটা হবে যে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনে আমাদের ভোল্টেজ লেভেলটা অনেক কম, সে কারণে আমাদের যে ক্যাপাসিটেন্স ফর্ম করে, এটা লাইন টু লাইন ফর্ম করতে পারে অথবা লাইন টু গ্রাউন্ড ফর্ম করতে পারে, তখন আসলে এই ক্যাপাসিটেন্সের ভ্যালু অনেক কম হয়। এটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স না থাকার এক্সপ্লেনেশন হচ্ছে এটা। এখন নর্মালি আমরা যদি লাইনের মধ্যে অবশ্যই সবসময়, এটা শর্ট হোক, মিডিয়াম হোক অথবা লং ট্রান্সমিশন লাইন হোক, লাইনের মধ্যে সবসময় অবশ্যই আর এবং এল থাকবে। তার মানে লাইনের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স এবং অবশ্যই রিঅ্যাকট্যান্স এই দুটো থাকবেই, লাইনের মধ্যে এই দুটা থাকবেই। সো আমরা যদি এটা ফেজর ডায়াগ্রাম আঁকতে চাই, একটু দেখেন, আমরা যদি ফেজর ডায়াগ্রাম আঁকতে চাই, এই যে ইনপুট সাইডের, যেহেতু এই সার্কিটটা কি ল্যাগিং নাকি লিডিং, একটু কেউ কি বলতে পারবেন? স্যার ল্যাগিং। কেন? স্যার ট্রান্সমিশন লাইনের তো ইন্ডাকটিভ, ওই কারণে। আর লোডও বেশিরভাগ ইন্ডাকটিভ থাকে। হ্যাঁ, আমরা আসলে লোডের কথা চিন্তা করতেছি না, কিন্তু ওই লাইনের মধ্যে যে আরএল যেটা আছে, এটার কারণে আসলে লোড যেটা হোক না কেন, এটা আমরা এখনো কনসিডার করতেছি না, কিন্তু লাইনের মধ্যে যে এবং আর এবং এল, আর এবং এক্স আর কি যেটা আছে, ওইটার কারণে এই যে ইন্ডাকটেন্সের কারণে ওইটা ল্যাগিংটা হয়। আচ্ছা, তাহলে একটা ল্যাগিং হলো, ল্যাগিং হয়ে যাওয়ার পর এখন দেখেন, এটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রাম আঁকি, এই যে সোর্স ভোল্টেজ এটা পাওয়া যাবে। তার মানে এখানে কি ভোল্টেজ রেগুলেশন পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ মানে একটা কি বোঝাচ্ছে আসলে, এক্সপ্লেনেশনটা কি হবে? সেন্ডিং ইন ভোল্টেজ হচ্ছে রিসিভিং ইন ভোল্টেজটা কম হবে। হ্যাঁ, তো এটাকে আসলে আমাদের এটার এক্সপ্লেনেশন এটা হচ্ছে, স্বাভাবিক অবস্থায় মনে করেন আপনি 200 ভোল্টেজ আপনি মেনটেন করতে যাচ্ছেন কি রিসিভিং সাইডে। এখন আপনাকে যদি সার্কিটটা ইন্ডাকটিভ হয় অথবা ল্যাগিং সার্কিট হয়, তাহলে অবশ্যই আপনাকে যে
ইনপুট ভোল্টেজ দিতে হবে ওটা অবশ্যই 200 ভোল্টেজ থেকে বেশি দিতে হবে, বোঝা গেছে? মানে আসল এক্সপ্লেনেশন হচ্ছে এরকম আসলে। মানে আপনি যদি কোনো জায়গায় মনে করেন এই যে মানে রিসিভিং সাইড অথবা আউটপুট সাইডে আপনি 200 ভোল্টেজ সাপোজ মনে করেন 200 ভোল্টেজ মেনটেন করতে যাচ্ছেন, এখন আপনি এই 200 ভোল্টেজটাকে মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই ইনপুট সাইডে যদি সার্কিটটা ল্যাগিং হয় তাহলে আপনাকে অবশ্যই ইনপুট সাইডে এই 200 ভোল্টেজ থেকে বেশি দিতে হবে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওই আমরা আসলে ওই যে আগে যেটা এটা তো অনেকবার পড়ছিলাম, নো লোড ভোল্টেজ, ফুল লোড ভোল্টেজ, এবং হচ্ছে ফুল লোড ভোল্টেজের যেই আমাদের যে রেশিওটা নো লোড ভোল্টেজ মানে ডিফারেন্স, নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের ডিফারেন্সকে আমরা যদি ফুল লোড ভোল্টেজের রেশিও দ্বারা ডিভাইড করি তখন আমরা ভোল্টেজ রেগুলেশনটা পাই। এখানে একটা জিনিস আমাদের আসে, এই যে এই এই দুইটা একটু লিখেন তো, এটা এই যে ভিএস এবং আইএস এর এই যে ইকুয়েশন দুইটা একটু লিখেন তো, জাস্ট লিখেন এটা, কারণ আমরা এটা পরে ইউজ করব। ভালো হচ্ছে। এখানে আমরা যদি দেখার ট্রাই করি নো লোড ভোল্টেজ কখন হবে, যদি আসলে এখানে এই যে এদিকে কোনো লোড কানেক্টেড না থাকে, লোড যদি কানেক্টেড না থাকে তাহলে আইআর হচ্ছে 0 হবে। একটু দেখেন এই ইকুয়েশনে যদি আইআর 0 হয়, একটু বোঝার ট্রাই করেন, এই ইকুয়েশনে যদি আইআর 0 হয়, আইআর 0 হলে ভিএস ইজ ইকুয়াল টু এ ইনটু ভিআর, একইভাবে আইএস ইজ ইকুয়াল টু সি ইনটু ভিআর, আইআর কিন্তু 0 নো লোড ভোল্টেজের ক্ষেত্রে। সো আমরা একটু দেখেন আমরা আগে যেভাবে ক্যালকুলেশন করছি ওইভাবেও ক্যালকুলেশন করতে পারি, অথবা যদি আমাদের এই প্যারামিটার জানা থাকে, এই প্যারামিটার জানা যদি থাকে, একটু দেখেন এই প্যারামিটার এ যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজে নো লোড ভোল্টেজ আমরা বের করতে পারবো, ভিএস বাই এ। বোঝা গেছে? আমরা দুইভাবে নো লোড ভোল্টেজ বের করতে পারবো যদি আমাদের প্যারামিটার জানা থাকে, মানে প্যারামিটার গুলো যদি জানা থাকে তখন এই যে আমরা খুব সহজে আমরা নো লোড ভোল্টেজ আমরা বের করতে পারবো। এখন দেখেন আমরা আসলে একটু ট্রাই করি, এই যে নো লোড ভোল্টেজ নরমালি, সো একটু দেখেন আমরা যদি একটু একটু ম্যানিপুলেশন করি এই গিয়ারটাকে, আমরা যদি এখানে একটু এই যে এই ভ্যালুটাকে যদি এখানে বসাই, বিএস বাই এ মাইনাস ভিআর ফুল লোড ডিভাইড বাই ভিআর ফুল লোড, এটাকে যদি একটু ম্যানিপুলেশন করা হয় তাহলে আমরা এই জিনিসটা এইভাবে পাওয়া যায়। আচ্ছা, এভাবে পাওয়া যাওয়ার পর আমরা যদি এই যে শর্টার লাইনের ক্ষেত্রে আমরা পরবর্তী যখন ডেরিভেশনও করবো আমরা তখন দেখবো আসলে এই যে এই যে এই যে কনস্ট্যান্ট এ যে ভ্যালু থাকবে ওইটার মান সাধারণত 1 হবে, আমরা দেখবো ক্যালকুলেশন এর মান 1 হবে। এবং হচ্ছে এই যে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং ফুল লোড যে ভোল্টেজ এটা স্বাভাবিক অবস্থায় সেম হবে। সো আমরা এতদিন যাবত যেটা পড়ছিলাম ভিএস মাইনাস ভিআর ডিভাইড বাই ভিআর, ওটাই আসলে আমরা নর্মাল যতগুলো সূত্র পড়ছিলাম এতদিন এগুলোর ক্ষেত্রে আমাদের এই যে শর্ট লাইনের ক্ষেত্রে পড়ছিলাম আমরা এতদিন যাবত যতগুলো সূত্র পড়ছিলাম। এখন আমরা মিডিয়াম লাইনের ক্ষেত্রে দেখব। এখানে আমরা আসলে এই ক্যালকুলেশনটা বারবার বলছি, এই ক্যালকুলেশনটা আপনি ডিরেক্টলি ক্যালকুলেশন করতেও পারেন, অথবা আসলে
ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ এখানে এর মান হচ্ছে 1। সো আমরা হচ্ছে এতদিন যাবত যেভাবে ক্যালকুলেশন করছিলাম ওইভাবে করব। জাস্ট কি করব, আমরা হচ্ছে একটা রিসিভিং এন্ড ভোল্টেজ থাকবে, কারেন্টটা বের করব, কারেন্টটা বের করে এই যে আইআর ইনটু জেড গুণ দিয়ে রিসিভিং এন্ড ভোল্টেজের সাথে অ্যাড করে আমরা ভিএসটা পাবো। পরে একটা থেকে আরেকটা বিয়োগ করে, এবং এই যে বিয়োগফল যেটা আসবে অথবা রেজাল্ট যেটা আসবে, এই রেজাল্টটাকে আমরা এই যে রিসিভিং এন্ডের যে ভোল্টেজ ওইটাকে দিয়ে আমরা যদি ডিভাইড করি, তখন আমরা এই যে ভোল্টেজ রেগুলেশনটা আমরা পাবো। এখন আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের কথা চিন্তা করি। মিডিয়াম ট্রান্সমিশন লাইন আমাদের আসলে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে পাই ট্রান্সমিশন লাইন আর একটা হচ্ছে টি ট্রান্সমিশন লাইন। আমরা এই ক্লাসের সাধারণত পাই ট্রান্সমিশন লাইনই পড়বো। অনেক অনেক জায়গায় টি ট্রান্সমিশন লাইন ইউজ করা হয়। নর্মালি আসলে আমরা পাই ট্রান্সমিশন লাইনটাই অনেক বেশি প্রিভিলেন্ট, মানে অনেক বেশি অ্যাভেলেবেল অনেক জায়গায়। সো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা ক্যাপাসিট্যান্স ইফেক্ট থাকবে। এক্ষেত্রে আমাদের একটা ক্যাপাসিট্যান্স ইফেক্ট থাকবে। কেউ কি বলতে পারবেন ক্যাপাসিট্যান্স ইফেক্ট কেন থাকবে এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে? স্যার এইখানে আগের চেয়ে ভোল্টেজ লেভেলটা বেশি। হ্যাঁ, আগের থেকে আসলে ভোল্টেজ লেভেলটা বেশি। সো আমরা আসলে নেগলেক্ট করতে পারবো না, এবং এই ক্যাপাসিট্যান্স লেভেলটা আসলে অনেক ইফেক্ট করবে তখন। সো এটা সাধারণত মিডিয়াম ভোল্টেজ লেভেল এবং হচ্ছে 80 কিলোমিটার থেকে 250 কিলোমিটারের মধ্যে নর্মালি থাকে। মানে 80 কিলোমিটার থেকে বেশি এবং 250 কিলোমিটার থেকে কম কম যদি কোনো ট্রান্সমিশন লাইন থাকে, তখন আমরা ওই ট্রান্সমিশন এবং সাথে সাথে আমরা আরেকটা ডিফাইন করে দিই এটার ভোল্টেজ লেভেলটা কত। স্বাভাবিক অবস্থায় এটা ভোল্টেজ লেভেলটা শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ লেভেল থেকে বেশি হবে। আচ্ছা, এখন এটা আসলে ডেরিভেশন করাটা খুব ইজি। হ্যাঁ, একটু দেখেন, ডেরিভেশন করাটা ইজি। আমরা এই যে শান্ট ক্যাপাসিট্যান্স যেটা থাকে, এটাকে আমরা সমান দুই ভাগে ডিভাইড করে নিই। সমান দুই ভাগে ডিভাইড করে আমরা একটা পাই মডেল ক্রিয়েট করি। সমান দুই ভাগে আমরা ডিভাইড করে নিই y/2 নর্মাল যদি y থাকতো, y কি আসলে এখানে z এর উল্টা আর কি। নর্মালি যদি y থাকতো, তখন আমরা এই জিনিসটাকে আমরা দুই ভাগে ডিভাইড করে নিই, কারণ আমরা ব্যালেন্স রাখার ট্রাই করি আসলে। এবং এখন আমরা এখানে একটা z ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমরা একটা z ক্রিয়েট করি। এখন একটু আমরা যদি একটু আমাদের টার্গেটটা মেইন হচ্ছে, আমাদের টার্গেটটা হচ্ছে রিসিভিং এন্ডের এই যে এই সূত্রটা ফুলফিল করা। এই সূত্রটাও আমাদের এই 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 চ্যাপ্টারের টার্গেটটাই হচ্ছে এই সূত্রটাকে ফুলফিল করা, আর কিছু না। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে রিসিভিং এন্ডের কারেন্টটাকে এই যে সোর্সের কারেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করা, এবং রিসিভিং এন্ডের যে ভোল্টেজটাকে ওইটা হচ্ছে মানে রিসিভিং এন্ডের কারেন্ট এবং ভোল্টেজটাকে সোর্স এন্ডের কারেন্ট এবং ভোল্টেজের সাহায্যে আমাদের এক্সপ্রেস করা। সো আমরা তাহলে শুরু করি। একটু দেখেন এখানে এখানে যে আইএলটা মানে এটার এই যে কারেন্টটা এটা এটা আমরা ডিভাইড করতে পারি না। এটা হচ্ছে এদিকে একটা গেছে এবং হচ্ছে এদিকে একটা গেছে, এখানে দুইটা কারেন্ট গেছে। সো আমরা এই কারেন্টটাকে তাহলে আমরা দুইটা ভাগে ডিভাইড করতে পারি, এই যে দিলাম। একইভাবে আমাদের যে দেখেন আমাদের যে সোর্স ভোল্টেজ যেটা আছে এটা সোর্স ভোল্টেজটাকে আমরা এটা করে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ভিআর এখানে যে কথা এখানে একই কথা, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের একটা ভিআর। এরপরে আমরা যদি এইখানকার এই কারেন্টটা বের করে যদি জেড এর সাহায্যে আমরা যদি গুণ করতে পারি, তখন কিন্তু আমাদের কিন্তু ভিএস আমরা খুব সহজে পেয়ে যাব। সো আমরা ভিআর আমরা একটু দেখেন আমরা কিন্তু ভিআর পাইলাম।
এরপরে আমরা যদি জেড ইনটু আইএল, এখন একটু আমরা দেখেন এই যে আইএলটা, এই আইএল হচ্ছে এতটুকু, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইএল, আমি ধরে নিচ্ছি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইএল, এই আইএলটা আমরা আবার এখান থেকে রিপ্লেস করে দিলাম, জাস্ট জাস্ট ক্যালকুলেশন, এখানে কিছু নাই। এখন যদি এটাকে যদি আপনি আরেকটু ফার্দার ম্যানিপুলেশন করেন, তখন দেখবেন এই আলটিমেট যে ইকুয়েশন এটা হচ্ছে এটা। একইভাবে আমরা যদি সেন্ডিং এন্ডের কারেন্ট কি আসলে আইএস হচ্ছে আসলে আইএল, এবং হচ্ছে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতটুকু। নরমালি কি আমরা হচ্ছে আসলে কারেন্টের কি ভ্যালু বের করি, ভি বাই জেড না, এরকম তো, এটাই তো কারেন্ট। কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাডমিটেন্স দেওয়া আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভি ইন্টু ওয়াই, এটাই করা হয়েছে এখানে, দেখেন এখানে একই করা হয়েছে, এখানে একই করা হয়েছে। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? একইভাবে আমরা যদি জাস্ট আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের সাহায্যে যে আমাদের সেন্ডিং এন্ডের যে ভোল্টেজ এবং কারেন্ট ওইটাকে রিপ্রেজেন্ট করা। এটা যদি আমরা ম্যানিপুলেশন করি, আমরা কিন্তু এরকম একটা জিনিস পাবো, এরকম একটা জিনিস পাবো। এখন দেখেন, একটু দেখেন, আমাদের কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আমাদের কিন্তু এ এবং ডি যেটা আছে ওটা কিন্তু কোনো কোনো হচ্ছে এখানে কোনো কি থাকবে না, এখানে কোনো ইউনিট থাকবে না। এই দেখেন, এটা এটা কিন্তু আমরা পাইলাম। একটু দেখেন, এর কোনো এই যে এই এটা কোনো ইউনিট নাই। এখন একটু পরে দেখবা এ এবং ডি কিন্তু সবসময় সমান হবে, এটার কোনো ইউনিট নাই, এবং এটার কোনো এটার একটা ইউনিট আছে, এবং এটার একটা ইউনিট আছে। এখন আরেকটা জিনিস একটু দেখেন, এডি মাইনাস বিসি, সবসময় যে কোনো লাইনের ক্ষেত্রে সবসময় 1 হবে, সবসময় 1 হবে। এটা 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 হোক আর লং ট্রান্সমিশন লাইন হোক, অথবা শর্ট ট্রান্সমিশন লাইন হোক, অথবা মিডিয়াম ট্রান্সমিশন লাইন হোক, এটা সবসময় 1 হবে। কেউ কি একটু করতে পারবেন? এডি এই দুইটা গুণ এবং হচ্ছে বিসি করলে বাসায় করবেন, সবসময় 1 হবে। যদি 1 না হয় তাহলে আপনার ম্যাথ ভুল হবে, অথবা আপনার ডেরিভেশন ভুল হয়েছে। সবসময় 1 হবে। এটা পাই মডেল হোক, টি মডেল হোক, অথবা যে কোনো একটা মডেল হোক, অথবা শর্ট লাইন হোক, মিডিয়াম লাইন হোক, অথবা লং ট্রান্সমিশন লাইন হোক, যে কোনো লাইনের ক্ষেত্রে এই ভ্যালুটা সবসময় মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। মানে এডি মাইনাস বিসি এর যে রেজাল্ট, এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, অথবা এই ভ্যালুটা সরি এই ভ্যালুটার মান সবসময় 1 হবে। যদি 1 না হয় তার মানে আপনার ম্যাথ অথবা আপনার ডেরিভেশন ভুল হয়েছে, এটা আমাদের ধরে নিতে হবে। আমাদের মিডিয়াম এবং লং ট্রান্সমিশন মিডিয়াম এবং শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য আমাদের এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমাদের কিন্তু দেখতে হবে আর কি। এখন এখন বলুন তো, এটা কি মিডিয়াম নাকি শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য বলা হয়েছে? এই ম্যাথ একটু দেখেন তো, এক্সাম্পল 1। স্যার এটা স্মল, কেন? এটা স্যার দিয়ে 20 বুঝতে পারলেন, কিলোমিটার, 20 20 কিলোমিটার, কিলোমিটার। এবং হচ্ছে ভোল্টেজ লেভেলটাও দেখবেন অনেক কম, 10.2। অনেক কম। সাধারণত এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়। বোঝা গেছে কিনা বলেন?
এখন দেখেন এই জিনিসগুলো একটু দেখা আছে, এই যে জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো আর কিচ্ছু না, এখানে ক্যালকুলেশন। এখানে কিভাবে করছে ওইটার দরকার নেই, আপনি হয়তো নিজের মতো করে করতে পারেন, কারণ এই যে এই ভ্যালুটা তো এইভাবে ওরা হচ্ছে এইভাবে দিছে, আমাদের এইভাবে না দিলেও চলে। আমরা কি করতে পারি, আসলে আই কি, আই হচ্ছে এই যে 511.47, এমন হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকবে, যেহেতু এটা অবশ্যই এটা ল্যাগিং অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল থাকবে। এই যে এইভাবেও করতে পারেন, অথবা ডিরেক্টলি আপনি হচ্ছে একটা একটা অ্যাঙ্গেলের ভ্যালু বসাই করতে পারেন। বুঝা গেছে? অ্যাঙ্গেলটা পজিটিভ অথবা নেগেটিভ, এটা হচ্ছে ল্যাগিং এবং লিডিং এর উপর বেস করে আপনার হবে। স্যার এই রিলেটেড অঙ্কগুলো করার জন্য কোন বই ফলো করব? ওই গ্রেইঙ্গার স্যার? হ্যাঁ, গ্রেঞ্জারের বই ডিরেক্টলি আচ্ছা ওইখানে দেওয়া আছে। এমনি এগুলো আসলে নর্মাল কিছু না, এগুলো অনেক জায়গায় করছেন আর কি। এটা সাধারণত ট্রান্সফরমারের ক্ষেত্রেও করছেন, একই জিনিস আসলে, মডেল তো একই ধরতে গেলে, এক- একই জিনিস বারবার। এখানে এখানে ম্যাথে কোনো কঠিন নাই, কিন্তু জিনিসগুলো আমাদের কনভার্স, এই যে একটা থেকে আরেকটা যে কনভার্সন হচ্ছে বিভিন্ন ইউনিটগুলো একটু দেখতে হবে। অনেক সময় পুরা পুরা লেন্থের দেখেন, অনেক সময় দেখেন এই যে এইখানে পার কিলোমিটার দেওয়া আছে, অনেক সময় ডিরেক্টলি পুরো লেন্থ দেওয়া থাকে, মানে পুরো লেন্থের জন্য ওই যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স ওইটা দেওয়া থাকে। তো আমাদের ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, না হয় খুব বেশি আমাদের এখানে কঠিন কিছু নাই আসলে। এখানে কি কি বলা হচ্ছিল, সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কতটুকু, এই যে আমরা যেটা পাইছি ওইটাই নর্মাল। এবং হচ্ছে এখন যদি ওই যে আগের মতোই, এখন যদি এই এই যে এই লোডের সাথে যদি একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বসানো হয় প্যারালালে, তখন আসলে আমাদের আমাদের কি বের করতে হবে, ও আচ্ছা, আমাদের হচ্ছে এই যে রেগুলেশন, আচ্ছা রেগুলেশন বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হয় বলো। কম হলে সুবিধা কি অসুবিধা কি? কম হলে লাইন কারেন্ট কম হয়, মানে ভোল্টেজ ড্রপটা কম হয় ট্রান্সমিশন লাইনে। হ্যাঁ, আরেকটা জিনিস বলেন, আমাদের আসলে রেগুলেশন আমরা সবসময় চাই আসলে যে আমরা ওই যে একটা একটা কারণ হচ্ছে ড্রপটা কম হওয়া, হ্যাঁ, একটা একটা মেইন ইস্যু হচ্ছে এটা। আরেকটা হচ্ছে আমরা চাই আসলে ফ্লাকচুয়েশন যাতে না হয়, আসলে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের বেশি ফ্লাকচুয়েশন যাতে না হয়। বোঝা গেছে? কারণ ফ্লাকচুয়েশন বেশি হলে তো আমাদের সব দিক দিয়ে প্রবলেম। তো আমরা চাই সবসময় আসলে ফ্লাকচুয়েশনটা যাতে কম হয়, সে কারণে আমরা ওই যে ভোল্টেজ রেগুলেশন অনেকভাবে বাড়াতে পারি। একটা আহ, স্বাভাবিক অবস্থায় ফার্স্ট স্টেপ যেটা আছে, সেটা যেটা সাধারণত লোয়ার ভোল্টেজের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর ব্যাংক ওই যে লাগানো হয় রিসিভিং এন্ডে। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। ওই পাওয়ার ফ্যাক্টর কারেকশনের মতোই আসলে, ওইখানে তো আমরা ভোল্টেজ রেগুলেশনই করি। এই যে আমরা একটা ক্যাপাসিটর লাগানো হয়, এখন ক্যাপাসিটর লাগানোর ফলে ওরা বলছিল আসলে উল্টাটা বলছে, যদি আমাদের আমাদের মনে করো একটা ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, এই ক্যাপাসিটেন্স লাগানো হলো, তখন তার নতুন ভোল্টেজ রেগুলেশনটা কত হবে, এভাবে বলতে পারতো। ওরা উল্টাটাই বলছে, ওরা বলছে আমি আগের থেকে যে ভোল্টেজ রেগুলেশন আগের থেকে দেখেন, আগের থেকে যেটা আছে ওইটা 60% আমরা চাচ্ছি ভোল্টেজ রেগুলেশন, ওটা 60% ভোল্টেজ রেগুলেশন আমরা চাচ্ছি, একটু দেখেন, এই রিডিউস টু 60%, মানে আগের থেকে যেটা মানে 40% কম চাচ্ছি আরো, যদি রিডিউস বাই 40% আর কি, আমরা 40% কম চাচ্ছি, তখন যে ভোল্টেজ রেগুলেশন, তার মানে আমাদের ডিজায়ার ভোল্টেজ রেগুলেশন হচ্ছে এতটুকু। এখন এটার উপর বেস করে আমরা ক্যাপাসিট্যান্স কতটুকু ভ্যালু ওটা আমরা বের করতে পারবো। এটা আগের মতোই, এটা আমরা যে ক্যাপাসিটর যে যে ভোল্টেজ রেগুলেশন যেভাবে ক্যালকুলেশন করছি ওইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে আপনি করতে পারেন। আপনাকে যে এইভাবে করতে হবে কোনো কথা না, আপনি যে কোনো ভাবে করতে পারেন।
এবং প্রথম ক্ষেত্রে একটু দেখেন, প্রথম ক্ষেত্রে যখন ভোল্টেজ রেগুলেশনটা আপনি যেটা বলছিলেন, এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এগুলো, মানে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এই ডাটাগুলো নেওয়া ম্যাক্সিমামই। প্রথম কেসে কিন্তু ইফিসিয়েন্সিটা 97% এর মতো, 97.43%। আর সেকেন্ড কেসে কিন্তু ইফিসিয়েন্সিটা 98.06%। হ্যাঁ, এটা কিন্তু ইফিসিয়েন্সি। আপাত দৃষ্টিতে মনে হবে আসলে আমার তো আসলে ইফিসিয়েন্সি মানে কি বলবো 1% থেকেও কম, তাহলে আমরা আসলে ক্যাপাসিটর ব্যাংক বসালাম কেন? কিন্তু দেখেন এ মানে একটা পাওয়ার লাইনের ক্ষেত্রে অথবা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সামান্য ইফিসিয়েন্সির চেঞ্জ মানে আপনার জন্য একটা অনেক সময় বড় গেইন নিয়ে আসে। মানেটা কি, আপনি আসলে এই পাওয়ার দিয়ে তো, এটা দিয়ে তো হিউজ পরিমাণ পাওয়ার ট্রান্সফার করবেন। সো যদি আপনি হচ্ছে 1% পাওয়ার সেভ করতে পারেন অথবা 5% পাওয়ার সেভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখেন আমরা কন্টিনিউয়াসলি 24 ঘন্টা সাধারণত এই লাইনগুলো হচ্ছে কন্টিনিউ থাকে। এটা আমাদের বাসাবাড়ির ইকুইপমেন্ট না যে আমরা হচ্ছে যখন লাগবে তখন আমরা চালু করব। স্বাভাবিক অবস্থায় এই যে ট্রান্সমিশন লাইনগুলো আমরা সবসময় আসলে কন্টিনিউ থাকে অথবা সবসময় চালু থাকে, ওইটা আমরা ধরে নিই। সো এক্ষেত্রে আমাদের সামান্য পরিমাণ ইফিসিয়েন্সি মানে কম বেশি আমাদের অনেক বেশি আমাদের গেইন করতে সাহায্য করে। সো আমাদের ওইটা একটু মাথায় রাখতে হবে। এর পরেরটাও আমাদের কিন্তু একটু দেখেন, এর পরেরটাও কিন্তু আমরা শর্ট ট্রান্সমিশন লাইন, এই যে 80 কিলোমিটার, আমরা প্রথমে দেখেন আমরা একদম এটা থেকে আমরা বুঝে যাবো 80 কিলোমিটার। 80 কিলোমিটার আগের মতোই, এটা হচ্ছে ইফিসিয়েন্সি এখন ওই জিনিসগুলো বের করা লাগতেছে বারবার। এটা ট্রান্সফরমারের যেরকম বারবার বলছে, এটা ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি বের করা যেরকম একই রকম পাবে, ও এরকম পাবে। ট্রান্সফরমারের যদি আপনি ম্যাগনেটাইজিং ইকুইপমেন্ট গুলো বাদ দেন, বাদ দেওয়ার ফলে আপনার যেই এই যে ইফিসিয়েন্সি যেটা থাকবে ওইটাই ওইটার মতোই হচ্ছে এটার মানে ক্যালকুলেশন গুলো। এখানে বলা হচ্ছে দেখেন, এই যে এখানে আমি কিন্তু একটা জিনিসের জন্য দেখেন ল্যাগ ইন লোড ইউজ করা হচ্ছে, লিড ইন লোড ইউজ করা হচ্ছে। মানেটা কি, এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড ইউজ করা হচ্ছে আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড ইউজ করা হচ্ছে। তখন আমাদের ইফিসিয়েন্সিটা কি হয় একটু দেখেন। এক ক্ষেত্রে আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি। প্রথম ক্ষেত্রে আমাদের যখন ল্যাগ ইন লোড ইউজ করা হচ্ছে, দেখেন আমরা যখন ল্যাগ ইন লোড ইউজ করতেছি তখন ইফিসিয়েন্সিটা হচ্ছে 93.57 অথবা 93 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি 93.5। এবং এই যে একটু দেখেন 93.47 যদি আমরা ক্যাপাসিটিভ লোড ইউজ করি, তাহলে একটু আমরা এটাই বোঝাতে চাইলাম। একটু দেখেন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি আপনি যদি যে পরিমাণ ল্যাগিং লোড অথবা লিডিং লোড যদি একই পরিমাণে চেঞ্জ করেন, মানে কোনো জায়গায় মনে করেন আপনার হচ্ছে ল্যাগিং লোডের পরিমাণ আসলে হচ্ছে মানে কোনো লোড আর কি, মনে করেন 20 এই যে 20 কিলোওয়াট অথবা মানে 20 MVA। হ্যাঁ, যদি আপনি ওই ওই জায়গায় যদি ওইটা সরিয়ে যদি আপনি 20 MVA লিডিং লোড আপনি নেন, তার মানে তখন কিন্তু আপনার কিন্তু এফিসিয়েন্সির কোনো হেরফের হবে না। এটা কিন্তু একদম, এটা ওই কারণে আমি হচ্ছে এই এই দুটার কম্বিনেশনটা দেখালাম। মানে কি, এটা হচ্ছে ল্যাগিং অথবা লিডিং লোড যেটাই হোক না কেন, যদি মানে একই পরিমাণ সমপরিমাণ ল্যাগিং অথবা লিডিং লোড উইথ ইকুয়াল পাওয়ার ফ্যাক্টর, এই লোড তো এটা, এবং ইকুয়াল পাওয়ার ফ্যাক্টর এবং ইকুয়াল ভোল্টেজ যদি থাকে, আমাদের ওই যে ওই লোডটা ল্যাগিং হোক আর লিডিং হোক, আমাদের কিন্তু সব সময় পাওয়ার যে ইফিসিয়েন্সিটা সেম থাকবে। সো আমাদের তাহলে ওভারঅল পাওয়ার এফিসিয়েন্সি আমাদের কিন্তু ল্যাগিং অথবা লিডিং লোডের উপর ডিপেন্ড করবে না, যদি তারা একই পরিমাণ লোড এবং একই পরিমাণ পাওয়ার ফ্যাক্টর এবং একই পরিমাণ ভোল্টেজে কানেক্টেড থাকে।
এটাই আসলে বুঝাতে চাচ্ছিলাম। এখন দেখেন এই এক নম্বরে দেওয়া আছে 300 MVA 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং 200 কেবিতে। আরেকটা হচ্ছে বিতে দেওয়া আছে 300 MVA 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর 200 কেবি। তো এখান থেকে আসলে যেটা পাওয়া গেল ইফিসিয়েন্সি লাইন প্রথমবারের ক্ষেত্রে ইফিসিয়েন্সি হচ্ছে লাইন ইফিসিয়েন্সি 93.47%, এবং সেকেন্ড ক্ষেত্রে বারবার বলছে এটা লাইন ইফিসিয়েন্সি, সেকেন্ড ক্ষেত্রে লাইন ইফিসিয়েন্সি 93.47%। তার মানে কি আমাদের কিন্তু ইফিসিয়েন্সি কোনো চেঞ্জ হলো না। এখন আরেকটা জিনিস দেখি, আমাদের ভোল্টেজ রেগুলেশনটা কি হয় দেখি। এই যে প্রথম ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন 14.226%, তার মানে অনেক বেশি ইনপুট সাইড এবং আউটপুট সাইডের ভোল্টেজ রেগুলেশন অনেক বেশি ভেরিয়েশন করতেছিল। এবং সেকেন্ড ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে -5.36%। এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন। যদিও বা ভোল্টেজ রেগুলেশন আমাদের মানে ওভারঅল গিয়ার জন্য কমে গেছে, কিন্তু আমরা দেখলাম ইকুয়াল পরিমাণ যে কি ক্যাপাসিটিভ লোড দেওয়ার, মানে ক্যাপাসিটিভ লোড যদি আমরা সরাই, মানে ইন্ডাকটিভ লোডের বদলে যদি ক্যাপাসিটিভ লোড আমরা যদি অ্যাড করি, তাহলে আমাদের কিন্তু লাইনের ইফিসিয়েন্সির কোনো হেরফের হয় না, যদিও বা ভোল্টেজ রেগুলেশন কিছুটা ইমপ্রুভ করে। সো আমাদের আসলে ইমপ্রুভ করতে হলে তার মানে আমাদের দুইটা কম্বিনেশন একটা ট্রেড অফে নিয়ে আসতে হবে। আমাদের দুইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা তখন ট্রেড অফে নিয়ে আসতে হবে, না হয় আমরা কিন্তু বের করতে পারবো না। বোঝা গেছে কিনা বলেন? জাস্ট এই ম্যাথগুলো করবেন, জাস্ট আনসারগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এই ম্যাথগুলো কিন্তু কেন হচ্ছে ওটা একটু তখনই বুঝতে পারবেন, না হয় আসলে এমনি ম্যাথ করে তো লাভ নাই। পরীক্ষায় এগুলোই দেব, ম্যাথ দিলে এগুলো থেকে ডিরেক্টলি দেব, তখন হয়তোবা একটু এখানে ব্যাখ্যা করতে দেবো আসলে দুইটা কেন সেম হলো অথবা ডিফারেন্স হওয়ার কারণটা কি। এগুলো কিন্তু আপনাদের বলবো যে কমেন্ট অন দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সমিশন লাইন, ওগুলো আমরা হচ্ছে বলবো, তখন যদি আপনি একটু সে কারণে একটু চিন্তা করবেন। আমরা এরপরে আরেকটা জিনিস আসবো, একটু দেখেন। আমরা এরপরে আর দুইটা ম্যাথ আছে, আমরা আজকে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে পড়াবো আসলে। এই যে 150, এই জিনিসগুলো আমাদের দেওয়া থাকবে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নাই, এগুলো আমরা দিয়ে দেবো। দরকার হলে ওইটা যদি দিয়ে না, আমরা ওইটা দেবো না, আমরা ডিরেক্টলি আসলে এক্স এবং মানে এল দিয়ে দেবো। এগুলো আপনাদের ক্যালকুলেশন করা লাগবে না, টাইমিটার এগুলো ক্যালকুলেশন করা লাগবে না, আমরা ডিরেক্টলি এল দিয়ে দেবো। এতটুকু পরিমাণ আমরা লাগবে না আসলে, এটা আপনার লাগবে না, আমি ডিরেক্টলি এল দিয়ে দেবো। একইভাবে ক্যাপাসিটরের এই এই যে ক্যাপাসিট্যান্স যখন ক্রিয়েট করব, তখন আমরা ডিরেক্টলি ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমরা দিয়ে দেবো। ওরা একটু এটা দেখানোর একটা কারণ হচ্ছে ওই ট্রান্সমিশন লাইন, রিয়েল লাইফ আসলে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি হয় ওই জিনিসগুলো দেখানোর জন্য, আর কিছু না, কিভাবে ক্যালকুলেশন করে। কিন্তু আমাদের যেহেতু এটা আউট অফ সিলেবাস, সে কারণে আমরা আসলে এটা দেখাবো না। এই যে ওয়াই আমরা দেখবো, একটু দেখেন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে, আমরা এই যে এই ক্যালকুলেশন যখন আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্যালকুলেশন করব, তখন আমরা ডিরেক্টলি চাইলে আপনি হচ্ছে এই সূত্র ইউজ করতে পারেন, না হয় এই আগে থেকে ডেরিভেশন করে নিয়ে আসতে পারেন। চাইলে আপনি এই সূত্র ডিরেক্টলি ইউজ করতে পারেন। সো এই সূত্র ইউজ করলে সুবিধাটা কি? এই সুবিধাটা হচ্ছে একটু দেখেন, এই যে এই সূত্র আর কি, এই সূত্র ইউজ করলে সুবিধাটা হচ্ছে আপনি যদি এই ইকুইপমেন্ট গুলো মানে এই ভ্যালুগুলো বের করতে পারেন, তাহলে খুব সহজে কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন।
অথবা এ বি সি ডি যেটাই বলেন না কেন, এই ভ্যালুগুলো যদি আপনি বের করতে পারেন, ওয়াই এর মান বের করলেন, ওয়াই বাই টু বের করলেন, জেড দেখেন ওয়াই এর মান হচ্ছে এই যে জে ওমেগা সি, এটার শান্ট ক্যাপাসিটেন্স আর কি, এটার অর্ধেক, দুই পাশে দুইটা আছে অর্ধেক। এখন জেড বের করলেন, জেড বের করার পর আমরা ওই যে ওই সূত্রের মধ্যে যা যা লাগে জেড ওয়াই বাই টু, ওইটা করার পর যা যা লাগে আমরা যার সাথে সূত্রের মধ্যে বসাই দেবো, আর কিচ্ছু না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিএস বাই এ, এটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটার ভ্যালুটা হচ্ছে 1 হয়, এবং কিন্তু লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটার ভ্যালুটা এক থেকে বেশি হবে, অবশ্যই একটা ভ্যালু থাকবে। সো এইভাবে করে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আমরা কিচ্ছু নাই এখানে, জাস্ট ক্যালকুলেশন, সূত্র বসাবেন ক্যালকুলেশন করবেন, এখানে আর কিচ্ছু নাই, এখানে ক্যালকুলেশন করবেন আর কিচ্ছু নাই এখানে। একইভাবে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা একই রকম ভাবে 160 কিলোমিটার, একটু দেখেন 160 কিলোমিটার, তার মানে 80 কিলোমিটার থেকে বেশি, 80 কিলোমিটার থেকে বেশি। হুম, এবং 160 কিলোমিটার যেহেতু আমাদের, আমরা যখন একটা লাইন দেখবো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভোল্টেজ পড়ার কথা, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কিন্তু লাইনের উপর, যদি লাইন দিয়ে যদি লাইনের যদি উল্লেখ না থাকে তাহলে আমরা সাধারণত ভোল্টেজের দিকে আসলে নজর দেব। স্বাভাবিক অবস্থায় আমরা কিন্তু মেইন ক্রাইটেরিয়া হচ্ছে লাইনের সাপেক্ষে, লাইনের লেন্থের উপর বেস করে আমরা যে কোন ট্রান্সমিশন লাইন হবে ওইটা ওইটা ক্যালকুলেট করি। সো আমরা এটাই দেখলাম, দেখেন আবার এই 4 নম্বর এক্সাম্পলে এখানে দেখেন এটা হচ্ছে 160 কিলোমিটার, 160 কিলোমিটার। এরকম ভাবে ওই আগের মতো এই সূত্রগুলো আমরা টার্গেটটা হবে এই সূত্রগুলো আসলে ইউজ করা। এই জেটের মান কত, এখানে জেটের মান দেওয়া আছে ওয়াই ওয়াই বাই টু, ওয়াই বাই টু, ভিআরটা আপনাকে বের করতে হবে, এই যে রিসিভিং এন্ডের ভোল্টেজ কতটুকু এবং আইআর কতটুকু, শেষ। এই সূত্রে অ্যাপ্লাই করলে আপনার হয়তো খুব সহজে হয়ে যাবে। এটা বারবার বলছে আরেকটা জিনিস, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে ভিএস এবং আইআর অথবা আইএস যেগুলো হচ্ছে এগুলো কিন্তু লাইন টু নিউট্রাল, লাইন টু নিউট্রাল, বারবার বলছে যতগুলো আমরা ডেরিভেশন করলাম, যতগুলো সূত্র সবগুলো হচ্ছে লাইন টু নিউট্রাল হিসেবে দেওয়া আছে। এখন যদি থ্রি ফেজে নিয়ে যান অবশ্যই তাহলে √3 দ্বারা গুণ দিতে হবে ভোল্টেজটাকে, √3 দ্বারা ভোল্টেজটাকে আমাদের গুণ দিতে হবে, এটা কিন্তু সবগুলো লাইন টু নিউট্রাল। আগামীকাল এই যে ক্লাসে আসার আগে এই ম্যাথগুলো একটু করে রাখবেন, কোনো কিছু না বুঝলে একটু বলতে হবে, কারণ এখানে তো ম্যাথগুলো করা পসিবল না, কোনো কিছু না বুঝলে আমাদের কিন্তু বলতে হবে। আগামী দিনে আমরা লং ট্রান্সমিশন লাইনে যাব। এই আজকে কয়জন আছেন আপনারা, অ্যাটেন্ডেন্স দেবো? এই 704 705 নাই, 704 নাজমুস সাকিব,
707 মাইনুল হুসাইন। 709 শাফকাত হুসাইন। শাকিল সঞ্জিত সাব্বির শাকিল। আপনাদের সিআর কি এখনো সুস্থ হয় নাই? সেভেন 714 জারিফ হুসাইন। ও আছে তো স্যার। ও আছে, ঠিক আছে ঠিক আছে, পাইছি। আচ্ছা 718 নাই। 719 নাই। 720 নাই। 722 নাই। সেভেন থ্রি জিরো। Yes, sir. 730. আচ্ছা ঠিক আছে। 732 তাসকিন সাকিন। Present, sir. এখানে সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে না কেন? 733 সাদ জাওয়াদুল্লাহ সাদ। 737 অ্যাবসেন্ট প্রান্ত। 738 পিয়াল বড়ুয়া নাই। 740 অভিজিৎ জয়। 743 অ্যাবসেন্ট। 745 748 নাই। 749 749
760 761 767 785 785 786 তরিকুল ইসলাম তানভীর 787 রিয়েট তানভীর আহমেদ মজুমদার ফাহিম Yes, sir. তারপরে আর কি আছে দেখি দাঁড়ান এস এম মাসুদ বিন আলী Yes, sir. তারপরে হচ্ছে আরমান রহমান নাই হুমায়ুন কবির আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত আর কি আগামী দিন আমরা মোটামুটি ট্রাই করব দেখি ওই যে আর ম্যাথগুলো একটু করে রাখবেন হুম ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম